সুপ্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, গত 28 জুন 2025 তারিখে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের 2 নম্বর প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নের ক এবং খ। 1 নম্বর প্রশ্নের ক খ নিয়ে অলরেডি প্রথম ভিডিওটা, যেটা গত ভিডিওতে করেছি, সেটা অলরেডি করা হয়ে গেছে। আর আজকে 2 নম্বর প্রশ্নের আলোচনা করব ক এবং খ নিয়ে। কতে কোন প্রশ্নটা ছিল একবার দেখে নিই আমরা। কোন কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে আরজি মুসাবিদা করতে হবে তা কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 7 এর প্রাসঙ্গিক বিধানসমূহ উল্লেখে বর্ণনা করুন। আর 2 নম্বর প্রশ্নের খতে ছিল মামলা দায়ের পরবর্তী ঘটনাপ্রবাহ আরজিতে বাদীর দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কিনা তা সংক্ষেপে আলোচনা করুন। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। আরজি মুসাবিদা করার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908 এর অর্ডার 7 এর সুনির্দিষ্ট বিধানাবলী রয়েছে। এই বিধানগুলো অনুসরণ করে একটি কার্যকর ও ত্রুটিমুক্ত আরজি প্রস্তুত করা সম্ভব। নিচে অর্ডার 7 এর প্রাসঙ্গিক বিধানগুলো উল্লেখ করে আরজিতে অন্তর্ভুক্ত বিষয়সমূহ বর্ণনা করা হলো। আরজিতে অন্তর্ভুক্ত বিষয়সমূহ দেওয়ানি কার্যবিধির অর্ডার 7 রুল 1 এ সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি আরজিতে নিম্নলিখিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে। 1. আদালতের নাম। যে আদালতে মামলা দায়ের করা হচ্ছে সেই আদালতের সঠিক নাম আরজিতে উল্লেখ করতে হবে। এটা অর্ডার 7 রুল 1। 2. বাদীর নাম, বিবরণ ও বাসস্থান। আরজিতে বাদীর নাম, পুরো নাম, তার পরিচয় যেমন পিতার নাম, পেশা এবং সম্পূর্ণ ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এটা অর্ডার 7 রুল 1B। 3. বিবাদীর নাম, বিবরণ ও বাসস্থান। একইভাবে বিবাদের পুরো নাম, তার পরিচয় এবং সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে যতদূর সম্ভব সঠিকভাবে। এটা অর্ডার 7 রুল 1C। 4. নাবালক বা অসুস্থতার বিবরণ। যদি বাদী বা বিবাদী নাবালক হন বা মানসিকভাবে অসুস্থতার কারণে মামলা করার অযোগ্য হন তবে সেই মর্মে একটি বিবৃতি আরজিতে থাকতে হবে। অর্ডার 7 রুল 1T। 5. মামলার কারণ এবং কখন তা উদ্ভব হয়েছে। মামলা দায়ের করার সুনির্দিষ্ট কারণ বা ঘটনাগুলো আরজিতে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়াও কখন এই কারণগুলো উদ্ভব হয়েছে অর্থাৎ ঘটনার তারিখ বা সময় উল্লেখ করা আবশ্যক, যাতে আদালতের এখতিয়ার এবং তামাদির প্রশ্ন বিচার করা সহজ হয়। এটা বলা হচ্ছে অর্ডার 7 রুল 1E-তে। 6. আদালতের এখতিয়ারের বিবরণ। যে আদালতে মামলা দায়ের করা হচ্ছে সে আদালতের এই মামলা বিচার করার এখতিয়ার রয়েছে কিনা তা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় তথ্য আরজিতে উল্লেখ করতে হবে। যেমন যদি এখতিয়ারের মূল্যমানের উপর নির্ভর করে তাহলে মামলার সম্পত্তির মূল্যবান বা দাবিকৃত অর্থের পরিমাণ উল্লেখ করতে হবে। এটা বলা হয়েছে অর্ডার 7 রুল 1F। 7. দাবিকৃত প্রতিকার। আরজিতে বাদী যে সুনির্দিষ্ট প্রতিকার যেমন অর্থ আদায়, সম্পত্তির দখল, চুক্তি বাস্তবায়ন, নিষেধাজ্ঞা ইত্যাদি যা চাচ্ছেন তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এটা বলা হচ্ছে অর্ডার 7 রুল 1G। 8. সেট অফ বা দাবিকৃত অংশের পরিত্যাগের বিবরণ। বাদী যদি তার দাবিকৃত প্রতিকারের কোনো অংশ স্বেচ্ছায় পরিত্যাগ করেন বা সেট অফের সুবিধা গ্রহণ করেন তবে তার বিস্তারিত বিবরণ আরজিতে উল্লেখ করতে হবে। এটা বলা হচ্ছে অর্ডার 7 রুল 1H। 9 নম্বর আদালতের ফি সংক্রান্ত বিবৃতি। যদি তামাদি আইনের বাইরে কোনো কারণে মামলা দায়ের করা হয় তবে সেই কারণের একটি বিবৃতি আরজিতে প্রদান করতে হবে। এটা বলা হচ্ছে অর্ডার 7 রুল 1I। 10. সম্পত্তির সঠিক বর্ণনা। যদি স্থাবর সম্পত্তি হয়, যদি মামলাটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত হয় তবে সেই সম্পত্তির সঠিক ও পূর্ণাঙ্গ বর্ণনা আরজিতে দিতে হবে যাতে সম্পত্তিটি সহজে চিহ্নিত করা যায়। অর্ডার 7 রুল 3। 11. বাদীর দাবি। আরজিতে বাদীর দাবি পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এটা অর্ডার 7 রুল 7-এ বলা হয়েছে। মামলা দায়ের পরিবর্তে ঘটনা প্রবাহ আরজিতে বাদীর দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কিনা, এটা খ নম্বর প্রশ্নের উত্তরটা আমি বলছি হ্যাঁ। মামলা দায়ের পরবর্তী ঘটনা প্রবাহ আরজিতে বাদীর দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে। দেওয়ানি কার্যবিধি অর্ডার 6 রুল 17 আরজি বা লিখিত জবাব সংশোধন এবং অর্ডার 7 রুল 7 প্রতিকার এর বিধানাবলী এই প্রসঙ্গে প্রাসঙ্গিক, এই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। আলোচনা করছি। সাধারণত মামলা দায়েরের সময় বাদী যে প্রতিকার দাবি করেন আদালত সেই প্রতিকারই মঞ্জুর করে থাকেন। তবে কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে মামলা দায়ের পরবর্তী ঘটনা প্রবাহ যেমন সাবসিকুয়েন্ট ইভেন্টস যদি থাকে আদালতের বিচার্য বিষয় তা হতে পারে এবং এটি আদালতের রায়কে প্রভাবিত করতে পারে। একে প্রতিকার প্রদানের ক্ষমতা বা পরবর্তী ঘটনার উপর ভিত্তি করে প্রতিকার প্রদান বলা হয়। অর্ডার 7 রুল 7 অনুযায়ী আদালত কেবলমাত্র আরজিতে দাবিকৃত প্রতিকারই নয় বরং মামলার সকল তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে এমনকি আরজিতে সুস্পষ্টভাবে দাবি না করা হলেও বাদীকে এমন প্রতিকার দিতে পারেন যা মামলার ন্যায় বিচারের জন্য উপযুক্ত।
এর অর্থ হলো আদালত যখন মামলার সকল পক্ষের অধিকার ও দায়বদ্ধতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তারা মামলা দায়েরের পরবর্তী ঘটনাগুলোকে বিবেচনায় নিতে পারেন। উদাহরণ, ধরা যাক ক নামের একজন ব্যক্তি ক্ষয়ের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের সময় খ ওই সম্পত্তির অবৈধভাবে দখল করে আছেন বলে আর্জিতে উল্লেখ করা হলো, কিন্তু মামলা চলাকালীন সময়ে খ স্বেচ্ছায় ওই সম্পত্তির দখল ক এর কাছে হস্তান্তর করে দিল। এই ক্ষেত্রে মামলা দায়েরের পরবর্তী ঘটনা প্রবাহ, যেটা ছিল দখল হস্তান্তর, বাদীর মূল দাবিকৃত প্রতিকারকে দখল পুনরুদ্ধার সরাসরি প্রভাবিত করছে। যদিও ক দখল পুনরুদ্ধারের জন্য মামলা করেছিলেন, এখন যেহেতু তিনি দখল ফিরে পেয়েছেন তাই আদালতের জন্য নতুন করে দখল পুনরুদ্ধারের আদেশ দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে আদালত কেবল দখল হস্তান্তরের বিষয়টি রেকর্ডভুক্ত করতে পারেন এবং প্রাসঙ্গিক অন্য কোনো প্রতিকার যদি থাকে, যেমন ক্ষতিপূরণ, এটা নিয়ে আদেশ দিতে পারেন। আরেকটি উদাহরণ হতে পারে একটি চুক্তিভঙ্গের মামলা, যেখানে বাদী চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য প্রতিকার চেয়েছেন। যদি মামলা চলাকালীন সময়ে চুক্তির বিষয়বস্তু, যেমন একটি নির্দিষ্ট দ্রব্য, ধ্বংস হয়ে যায়, তবে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার আর সম্ভব হবে না। এক্ষেত্রে আদালত পরবর্তী ঘটনা বিবেচনা করে বাদীর জন্য বিকল্প যদি কোনো প্রতিকার থাকে, যেমন ক্ষতিপূরণ, সেটা মঞ্জুর করতে পারেন। এই নীতিটি বিচার ব্যবস্থায় নমনীয়তা নিয়ে আসে এবং আদালতকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ন্যায় বিচার প্রদানের সুযোগ করে দেয়। তবে এ ধরনের পরবর্তী ঘটনা অবশ্যই মামলার মূল বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে হবে এবং এটি আদালতের সিদ্ধান্ত গ্রহণে প্রাসঙ্গিক হতে হবে। ধন্যবাদ।